নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আমরা আজকে আছি ঐতিহ্যবাহী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মানে কিন্তু একদিকে যেমন গবেষণা আর একদিকে পরিসংখ্যানগত বিভিন্ন হিসাব নিকাশের কাজ। এবং আমাদের সঙ্গে আছেন স্যার বিমল রয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন সায়েন্টিস্ট এবং প্রফেসর। প্রথমেই স্যারকে আমাদের খাস বার্তায় স্বাগত জানাই। স্যার একাধারে যেমন প্রচুর ছাত্রছাত্রীদের পড়ান, আর একদিকে কিন্তু মনে প্রাণে একজন ক্রীড়াবিদ। আসুন স্যারের সাথে একটু কথা বলে নিই। একদিকে পড়াশুনো আর একদিকে খেলাধুলো, ঠিক যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন। স্যার কি বলবেন? আপনি প্রথমে বলুন যে আপনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল। আমার পরিচয়টা দিই। হ্যাঁ। যে আমি এই আইএসআইতে একদম ছোট বয়সে ঢুকেছিলাম, স্কুল পাস করে নরেন্দ্রপুর থেকে এখানে বিস্টার যে ডিগ্রি প্রোগ্রামটা আছে সেখানে ঢুকেছিলাম। তারপরে দীর্ঘ সময় এখানে ডিগ্রি করা, তারপরে কিছুদিন বিদেশ ছিলাম ওই পিএইচডি করা বা কিছু চাকরি বাকরি রেসপেক্টে। বাকিটা আমি এখানেই ছিলাম। আমি রিটায়ার করেছি 2.5 বছর আগে প্রফেসর হিসেবে। মাঝখানে 5 বছর আইএসআই ডিরেক্টরও ছিলাম। আর এখন আমার একটা বিশেষ চেয়ার আছে এখানে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স, সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা একটা স্পেশাল চেয়ার দিয়েছে যেটা আমি এখন অ্যাভেল করছি। তাতে দায়িত্ব কম, মানে তবে আমি মাঝে মাঝে আসি এবং যারা গবেষণা করছে তাদের সাথে কথাবার্তা বলি, একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমার আইএসএর সাথে এই মুহূর্তে অ্যাফিলিয়েশন। এটা হয়তো আরও 2.5 বছর হয়ে গেলে হয়তো আরও 2 বছর চলতে পারে। 70 বছরের পরে তো সরকার থেকে কোনো পয়সা দেওয়া যায় না। আমার হয়তো আরও 2-2.5 বছর চলবে আর কি, সেরকমই কথা আছে। এছাড়াও আমার আরও অনেক অ্যাফিলিয়েশন আছে আর কি। তার মধ্যে একটা হচ্ছে একটা প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি হয়েছে কলকাতাতে, তার নাম টিসিই ক্রেস্ট। আমি তার প্রিন্সিপাল অ্যাডভাইসার। ওটা এস্টাবলিশ করেছেন আমাদের যিনি বাঙালি সবচেয়ে বড় শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জি, যার একটা ব্যবসা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, উনি ওটার মালিক। তা উনি একটা ইউনিভার্সিটি করেছেন, সেখানে আমি প্রিন্সিপাল অ্যাডভাইসার। মূলত এই দুটোর সাথেই আমি আপাতত জড়িত। এছাড়াও নানা জায়গায় ইউনিভার্সিটি বোর্ডে, গভর্নমেন্টের কমিটির প্রচুর জায়গায় মেম্বার আর কি। ইনফ্যাক্ট বলতে গেলে আমি রিটায়ারমেন্টের পর আর বেশি ব্যস্ত। রিটায়ারমেন্টে এক জায়গায় আসতাম, পড়াতে হতো, গবেষণা করতে হতো, বাড়ি চলে যেতাম। এখন সেজন্য একদম সবসময় চরকি খেয়ে বেড়াচ্ছি। গত সপ্তাহে তো আমি প্র্যাকটিক্যালি কলকাতায় ছিলামই না, জয়পুর যাচ্ছি, আবার দিল্লি যাচ্ছি। এই তো আজকে আমি আছি, বিকেলে আইআইটি ইন্দোর যাব, আবার সামনের সপ্তাহে আবার দিল্লি, মানে নানা কমিটির মেম্বার হয়ে এসব করতে হচ্ছে আর কি। স্যার একদিকে যেমন পড়াশুনো আর একদিকে খেলাধুলো, মানে একদম স্বামী বিবেকানন্দ যেরকম বলেছিলেন যে খেলাধুলোটাও কিন্তু পড়াশুনোর সাথে সাথে একাধারে চালিয়ে যেতে হবে। আপনিও ওই মনে প্রাণে যাকে বলে ক্রীড়াবিদ, এই খেলা সম্বন্ধে, খেলার প্রতি ইন্টারেস্ট, এই ব্যাপারটা আপনার কি করে আসে? না, স্বামী বিবেকানন্দ একটা খুব বিখ্যাত উক্তি আছে, যেটা আমি ছোটোবেলাতে নরেন্দ্রপুরে পড়ার সময় পড়েছিলাম। ওটা সবচেয়ে মনে ধরেছিল যে তোমরা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে স্বর্গের অধিকতর সমীপবর্তী হইবে। তুমি গীতাটি তো এখন পাঠ করার সময় নয়, বুড়ো হয়ে করো, এখন তুমি ফুটবল খেলো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, সেটাই তোমার উল্লেখ করা। যেটা আমি বুঝেছি স্কুলে পড়ার সময় থেকে পড়েও, যে খেলাধুলো করলে তো শরীর ভালো থাকে, তার চেয়ে বেশি মন খুব ভালো থাকে। আর সেই মন ভালো থাকলে পড়াশোনাটা অত্যন্ত সহজ হয়ে যায়। মানে এটা আমি ছোটোবেলায় স্কুলে পড়ার সময় দেখেছি আর কি, এবং সেটা দেখলাম যে খুব একটা এফেক্টিভ ব্যাপার আর কি। তো আমি সেজন্য সব ছাত্রদেরই বলি, যদি পড়াশোনা ভালো করতে হয় তাহলে তার সাথে সাথে মানে খেলাধুলো, শরীরচর্চা, স্বাস্থ্য, এগুলো ভালো রাখতে হয়। আর মন ভালো না হলে কিছুই হয় না। মন ভালো অনেকভাবে হয়, খেলাধুলো তার মধ্যে একটা। অনেকে হয়তো বই পড়ে মন ভালো করে, অনেকে হয়তো গান করে মন ভালো করে, মানে সেরকম একটা কিছু থাকলে ভালো আর কি। আমি একবার একজন জাপানিজ নোবেল লরিয়েটকে এনেছিলাম আইএসআইতে। তা তিনি ছাত্রদের যখন বলছেন, তিনি বলেছিলেন যে সমস্ত ছাত্রদের একটা বা একাধিক প্যাশন থাকা দরকার, তার মেইন প্রফেশনের ছাড়াও আর কি।
যদি তার প্রফেশন হয় গান গাওয়া ছাড়া আরও একটা দুটো মানে প্যাশন থাকতে হবে। উনি তার কারণ বলেছিলেন যে উনি তো ছিলেন কেমিস্ট্রির গবেষক, বললে আমাদের যে প্রফেশনাল কাজে ফেলিওর কিন্তু আসবেই, সাকসেস সবসময় আসে না। যখন একটা ফেলিওর আসবে, ফেলিওরটাকে কী করে নেবে, কান্নাকাটি করবে, বাড়িতে বেরোবে না, এটা কিন্তু হয় না। যদি তোমার কোনো প্যাশন থাকে, সেই প্যাশনে নিজেকে খানিকটা এনগেজ করে ফেলবে। যেমন আমি জাপানিজ মিউজিক শুনতে ভালোবাসতাম, যখনই আমি একটা এক্সপেরিমেন্টে ফেল করলাম তখন মন খারাপ হয়। আমি তখন বাড়িতে ঘরে চলে এসে ঘরটা অন্ধকার করে দিয়ে আমি একটা জাপানিজ মিউজিকের, তখন তো লং প্লে রেকর্ড ছিল, রেকর্ড চালিয়ে দিলাম। দেখে আমার মনটা অত্যন্ত ভালো হয়ে গেল। তা আমার বক্তব্য, যদি আমার গবেষণাতে পড়াশুনোয় যদি একটু মানে অতটা সাফল্য না আসে, তখন গিয়ে যদি আর 30-40 মিনিট চুটিয়ে ফুটবল খেলা যায় না, ওই সমস্ত কি মন খারাপটা সব হাওয়া হয়ে যায়, আবার পূর্ণ উদ্যমে আর কি। এটা কোনো মানে রেফিউজ নেওয়া আর কি, এই প্যাশনটা দরকার রেফিউজ নেওয়ার জন্য। তো এই খেলার প্রতি যেমন ইন্টারেস্ট আপনার, সেরকম এই যে আপনি বছরের পর বছর ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছেন, এই ব্যাপারটাই মানে নিজে খেলাটা একরকম, কিন্তু এত বড় একটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা, সেটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা তো বিধান। হ্যাঁ, আমি তোকে শুধু উৎসাহ দিই আর কি। হ্যাঁ, এটাও একই অঙ্গ আর কি। এই ধরনের খেলা শুধু একটা ইয়ে নয়, খেলা হলে কি হয়, অনেকের সাথে মেলামেশা হয়, সেটাও একটা ব্যাপার। আমাদের জীবনে কিন্তু অনেক কিছু দরকার, আমাদের জীবনে বন্ধু দরকার হয়। সাফল্য তো সবচেয়ে ভালো, কিন্তু সাফল্য তো এইভাবে আসে না, তার জন্য অনেক মানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। তা বিধান যে উদ্যোগটা নিয়েছে, এই যে রাজ্যব্যাপী একটা ক্যারাটে কম্পিটিশান, এই এত বাচ্চাদের ডিফারেন্ট এজ গ্রুপের ছেলে মেয়ে এই যেটা খেলছে, এই পরিবেশটি আমার খুব ভালো লাগে আর কি। আমি উৎসাহ দিই, কাজ কিন্তু আমি কিছু করি না, কাজ সব বিধানই করে। এবং এখন দেখা যাচ্ছে যে ক্যারাটে শেখার আগ্রহ বাচ্চাদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এখন অনেক আগের তুলনায় এখন অনেক বেশি বেড়েছে, এবং গার্জেনও পড়াশুনোর পাশাপাশি ক্যারাটে ক্লাসে ভর্তি করার দিকে, ক্যারাটে শেখানোর দিকে গার্জেনরাও আগ্রহী হয়েছে। না, সেটা বললাম তো, এটা বুঝতেই হবে তো যে শুধু পড়াশুনো করে পড়াশোনাতে ভালো হওয়া যায় না। এটা আমার একটা মানে পেট কথা আর কি। এটা অনেকেই কোট করে আমাকে, শুধু পড়াশোনা করে কিন্তু পড়াশোনাতে ভালো হওয়া যায় না, আরও কিছু করতে হবে তার সাথে। এবং যার শরীরচর্চা ভালো লাগে, সবার সব কিছু ভালো লাগে না, বললাম না, কার হয়তো গান ভালো লাগে, সে গানই শুনবে, গান করবে। এবার যার শরীরচর্চা ভালো লাগে, একটু ছটফটে, সে স্থায়ী মানে বসে কিছু করতে চায় না, কিছু একটা ছটফট করে কিছু একটা করবো, তাদের জন্য, সেই সব বাচ্চাদের জন্য ক্যারাটে একটা সুন্দর অল্টারনেটিভ। সে যে এটা যে এই ভিন্ন ভিন্ন সংস্থা, আমার ধরনের 3টে বা 4টে সংস্থা আছে না ক্যারাটে, 4টে সংস্থা আছে। তা বিধান তার মধ্যে একটা উদ্যোগ নিয়ে, সবাই যে উদ্যোগ নিলে এই বাচ্চারা আকৃষ্ট হবেই। কারণ যখন বাবা মারা বুঝতে পারবেন যে পড়াশোনা ভালো করতে হলে কিন্তু খেলাধুলো ভালো করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, তখনই তারা ওই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসবেন আর কি। আমাদের নরেন্দ্রপুরে তো মানে অবশ্যই বলা হতো যে শুধু পড়লে হবে না রে। আমাদের নরেন্দ্রপুরে অনেক ডিসিপ্লিন ছিল, আমাদের একটা ছিল যে স্কুল শেষ হওয়া আর অন্ধকার হওয়ার মধ্যে ওই ফাঁকটা কিন্তু আমরা কেউ হস্টেলে থাকতে পারতাম না। মহারাজরা ঘাত ধরে ধরে মাঠে পাঠিয়ে দিতেন, কিছু একটা খেলতেই হবে, মানে কেউ হস্টেলে বসে গুলতানি করতে পারে না। এখনও নরেন্দ্রপুরে সেই জিনিস চলছে। ওই স্কুল শেষে সাধারণত 4টের সময়, অন্ধকার হয়তো 6টার সময়, ওই 2 ঘন্টা কিন্তু দেখবেন যে পুরো নরেন্দ্রপুরের মাঠগুলো সব ভর্তি। কেউ ভলিবল খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ হকিও খেলছে, শীতকালে কেউ ক্রিকেট খেলে, বাস্কেটবলও খেলে, মানে সব ধরনের খেলার ব্যবস্থা আছে আর কি। টেবিল টেনিস খেলে, জিমে গিয়ে জিম করে, মানে এটা কিন্তু নরেন্দ্রপুর তো খুব সাকসেসফুল স্কুল। এবং এই এত সফল স্কুল হওয়ার পেছনে কিন্তু একটা কারণ, যে বিকেলের 2 ঘন্টা কোনো ছাত্র কিন্তু হস্টেলে বসে থাকতে পড়াশোনা করতে পারবে না, ওই 2 ঘন্টা হচ্ছে খেলাধুলোর জন্য। তখন আমাদের ওখানে তখন ক্যারাটে ছিল না, আমার ধারণা এখন হয়তো ক্যারাটে আবার ঢুকতেও পারে, তখন এইগুলোই ছিল আর কি আমাদের স্ট্যান্ডার্ড স্পোর্টস। ওটা কিন্তু 2 ঘন্টা সবাইকে স্পেন্ড করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ ছিল না। সেটাও কিন্তু একটা কারণ নরেন্দ্রপুর পড়াশোনা এত ভালো হওয়ার জন্য। আগামী 26 তারিখ, 26শে আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
বিধান মল্লিক মহাশয়ের উদ্যোগে আপনার নামাঙ্কিত এত বড় একটা চ্যাম্পিয়নশিপ, যেখানে বিভিন্ন এজের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা একত্রিত হয়ে একটা বেশ জমজমাট একটা খেলার আয়োজন, কি বলবেন? না না, এটা তো খুব আনন্দের ব্যাপার। আমি তো খুব গর্বিত অনুভব করি এরকম একটা পরিবেশে আমি যেতে পারছি। আমি গিয়ে বিধানের একটু অ্যাডভাইস হিসেবে আর কি, আমি তো খুব একটা কাজ করি না ওখানে, বিধানকে যথাসময়ে পরামর্শ বা যে কোনো ধরনের সাহায্য যদি করতে পারি, ওটা একটা মেলা, ওই ওই এত আনন্দের ব্যাপার, আনন্দ দেখলেই তো আনন্দ। আমি আমাদের এক মাস্টারমশাই ছোটোবেলায় বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় পাওনা কি? অন্য লোকের হাসি মুখ। এর চেয়ে বড় বড় পাওনা আর কিছু হয় না। যখন অতগুলো হাসি মুখ দেখি না, কি ফুর্তিতে আছে, ওটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দ। আমার হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেও কিন্তু অত আনন্দ হয়নি, যখন আমি দেখি এই কয়েকশো বাচ্চা এত হাসি মুখে কিচমিচ করছে, খেলছে টেলছে, ওটাই হচ্ছে আসল আনন্দ। আর বিধানদাকে আগামী 26 তারিখের জন্য কি বলবে? না, ও তো সব এগোচ্ছে, আমার সাথে কথাবার্তা হচ্ছে। এখানে তো কিছু ব্যুরোক্রেটিক অসুবিধে থাকে, সেগুলো মাঝে মাঝে আমাদের হতাশা দেয়, কিন্তু বিধান আমার ধারণা ম্যাচিওর হয়েছে, যে ওই যাতে হতাশায় যাতে ওকে কাবু করতে না পারে। যা পাওয়া যাবে সেটা নিয়েই এগোতে হবে। যা আশা করব সবসময় তা হবে না, কারণ আমাদের দেশে বা রাজ্যে নানা ধরনের ব্যুরোক্রেসি আছে, এবং সেগুলো ইচ্ছে না হলেও কিন্তু ওরা অনেক সময় অ্যাকশান নিতে পারেন না। এত বিধিনিষেধ বাধ্যবাধকতা থাকে না। আমি সে ব্যুরোক্রেসিকে করে দায়ী নিন্দা করব না, কিন্তু এই ব্যুরোক্রেসির মধ্যেও যে বিধান চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার।